আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে তোমার সকাল 7:30। তো ভাবছো তো সকাল 7:30টার মধ্যে রেডি হয়ে কেন বসে আছি? আসলে আজকে যাব কিছু টেস্ট করানোর, মানে আমার কিছু টেস্ট করার আছে, সেগুলোই যাব আজকে। আর ডাক্তার চেক আপ তো কিছুদিন পরেই আছে, তো যার কারণে ভাবলাম যাই এবার টেস্টগুলো করিয়ে আসি। তো সেই জন্য আর কি যাবো। তো আমি তো ফুল রেডি হয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ড কিন্তু এখনও ওঠেনি, ওকে এবার ওঠাবো। তারপর আর কি বেরোবো, আমরা ওই 8টার মধ্যে বেরিয়ে যাব। 8:30 পর বা 9টার পর টেস্টগুলো হয়তো হবে। তো একটু আগের থেকে যাব, দেখবো কেমন লাইন পড়ছে না পড়ছে। তো কি কি টেস্ট করব না করব চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি। আমি তাকে গিয়ে পরে ওকে উঠিয়ে দিই, ও তাকে রেডি হয়ে পড়ুক, তারপরে বেরিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। তো চলো আজকের ব্লগটা তোমরা সাথে থেকে দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা বাড়ির থেকে এখন বের হয়ে গিয়েছি, আর আমরা বাড়ির থেকে ঠিক 8টা বাজতে 5 মিনিট আগে বের হয়েছিলাম। আর জানো তো আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, এত রোদ উঠলেও কিন্তু কষ্ট একদমই হয়নি। জানি না কেন আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমার তো ডাক্তার চেক আপ চলে এলো, আর তো কিছুদিন পরে ডেট আছে ডাক্তার দেখানোর। তো তার আগে প্রত্যেক মাসে যে ব্লাড টেস্টগুলো থাকে আজকে সেটাই করাতে যাচ্ছি। ডাক্তার দেখানোর ঠিক 4-5 দিন আগে টেস্টগুলো করাবো, যাতে যেদিন ডাক্তার দেখাতে যাব সেদিন রিপোর্টগুলো যাতে সাথে করে নিয়ে যেতে পারি। প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমার সেই থাইরয়েড টেস্ট, সুগার টেস্ট, ব্লাড টেস্ট, বিপি, হিমোগ্লোবিন যা কিছু থাকে সব টেস্টই আজকে করাবো। তো ভাবছিলাম গিয়ে পরে কেমন ভিড় হবে, যদিও আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, তবে ওখানে গিয়ে দেখি যে তাড়াতাড়ি আমরা বের হলেও আমাদের আগে কিন্তু অনেক লাইন পড়ে গেছে। আমাদের প্রায় বলতে পারো ওই 40-এর পরে মনে হয় লাইন ছিল। এখানের ভিড়টা দেখে আশা করি বুঝতে পারবে। তো আমি ল্যাবে চলে এসেছি সব টেস্টগুলো করানোর জন্য। তো আমরা ভেবেছিলাম হয়তো 8টার মধ্যে বেরোচ্ছি, মানে অনেকটাই তাড়াতাড়ি, যেহেতু ল্যাব খুলতে খুলতে ওই 9:30 10টা হয়ে যায়। তো আমরা ভুল ছিলাম, মানে মাথাতেই ছিল না যে এটা গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে মানুষ চেষ্টা করে যাতে তাড়াতাড়ির মধ্যেই যেতে পারি, কারণ তাড়াতাড়ির মধ্যে আবার আসতেও হবে। তো এখানে ফুল এসি চলছিল বলে আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ এসির হাওয়াটা আমার একদমই সহ্য হয় না। আর হসপিটালে গিয়ে সেরকম কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু তোমার সবাই এমনভাবে তাকাচ্ছিল না, নিজেরই কেমন জানি একটা লজ্জা লাগছিল। তো এখন আমরা সব টেস্ট করে বেরিয়ে পড়েছি, আর এখানে এসে একটা দোকানে পরোটার ঘুগনি খেয়ে নেব। তো সে আর কি একটু ভিডিও করলাম। আর জানো তো বন্ধুরা, পরোটাটা খেতে একদম দারুণ ছিল। আমার খাবার ইচ্ছে খুব একটা ছিল না, তবে যেহেতু খিদে পেয়ে গিয়েছিলো আর 10টা 10:30টার মতো বেজে গিয়েছিলো, তাই খেয়ে নিলাম। আর আসার পথে এই যে তোমাদের দাদাভাই এখন চলে এসেছে মাছ নিতে। তো এখান থেকে মাছ নিয়ে একেবারে বাড়ি চলে যাব। বেশিক্ষণ সময় লাগেনি, বাড়ির থেকে 8টার মধ্যে বেরিয়েছিলাম, আর 10:30টার মধ্যে বাড়ি পৌঁছে গিয়েছিলাম। যেহেতু আজকে শুধু টেস্ট করানোর ছিল, আর তো কোনো কাজ ছিল না, আর রিপোর্টটা তো সঙ্গে সঙ্গে দেয় না, মিনিমাম 3-4 দিন পরে দেয়। তো যাই হোক, তো এখন আমি মানে একেবারে স্নান করে নিয়েছি, যেহেতু স্নান করে যাইনি। আমি যখনই ডাক্তার দেখাতে বলো বা হসপিটাল বলো, যেখানেই যাই না কেন, আমি কিন্তু এসে পরে সঙ্গে সঙ্গে যেগুলো পড়ে যায় সেগুলোই কেচে নিই। কারণ ওই বাইরে যাই তো, আর তারপরে হসপিটাল বা ডাক্তারখানাতে মানেই কিন্তু সেখানে নানান রকমের নোংরা বা সবাই থাকে, তো কেমন জানি একটা লাগে। তো এসে পরে ওই জন্য সঙ্গে সঙ্গে সব কিছু কেচে নিই। তো স্নান করার সাথে সাথে আজকে ছাদেই চলে এসেছিলাম জামা প্যান্টগুলো মেলতে, কারণ নিচে আজকে মেলার সেভাবে জায়গা ছিল না, যেহেতু অনেকগুলো আমার কাপড় ছিল। তো যখন ছাদে এসেছি তো ভাবলাম শাশুড়ি মার এদিকে শাড়ি সায়া ব্লাউজটা মেলা ছিল, তো ভাবলাম একেবারে তুলে নিয়ে চলে যাই। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো ছিল, তো ওইগুলো উল্টে পাল্টে দেবো, যেহেতু একটু ভেজা ছিল দেখলাম, তো ওইগুলো এখন নিয়ে যাওয়া যাবে না। আর আজকে রোদটা উঠলেও কিন্তু গরমটা সে পরিমাপে লাগেনি, আজকের গরমটা একটু হলেও কম ছিল অন্য দিনের তুলনায়। তো এদিকে যাই হোক, কাপড়গুলো আমার নেওয়া হয়ে গেছে, তো এখন নিচে চলে যাব। আজকের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে সব ভিডিওতে প্রেগনেন্সি ছাড়া কথা নেই, বড় বয়সে প্রেগনেন্ট হয়ে মাথা কিনে নিয়েছো। তো আমি জানি না যে তুমি দিদি ভাই না দাদা ভাই না বোন, কে কমেন্টটা করেছো। তোমাকে তোমার উত্তরটা দেওয়ার আগে একটা কথা বলে রাখি, আমাকে যারা ভালোবাসে, যারা আমার ডেলি ভিউয়ার্স, তারা সবসময় একটাই কথা বলে, দিদি ভাই সোশ্যাল মিডিয়াতে এলে নেগেটিভ কমেন্ট পাবে, তো সেগুলোকে ইগনোর করো। তো হ্যাঁ, আমি কিন্তু ইগনোর করার চেষ্টা করি, তবে আমার মনে হয় কিছু কিছু জিনিস যেগুলোতে কিন্তু উত্তর দেওয়াটা জরুরি। আসলে ওনার কথাটা শুনে আমার খারাপও লাগেনি, আর ভালো লাগার তো কোনো প্রশ্নই আসে না। তাও মনে হলো কি জানি কোশ্চেনটার অ্যান্সারটা দেওয়া আমার উচিত।
তুমি প্রথম কথা বলেছো যে তুমি তোমার ভিডিওতে প্রেগনেন্সি ছাড়া কোনো কথা বলো না। তো প্রথম কথা আমি তোমাকে একটা জানিয়ে রাখি যে এখন আমি প্রেগনেন্ট, আর যারা আমার ডেলি ভিউয়ার্স, আমি আমার সারাদিনের যে আপডেটগুলো দিই সেইগুলোতে কিন্তু তাদের অনেকটাই সাহায্য হয়, যার কারণে আমার মনে হয় আমার কথাগুলো বলাটা দরকার। উপরন্তু যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু চায় যে আমি তাদের সাথে এইসব বিষয়ে আলোচনা করি। আরেকটা কথা বলে রাখি, আমি যেহেতু এখন প্রেগনেন্ট, তাই আমার মনে হয় আমার সব কথাটা সোশ্যাল মিডিয়াতে বলাটা জরুরি, যেটা আর কি আমি মনে করি। সব কথা বলে মানে এইটা নয় যে আমি আমার পার্সোনাল কথা শেয়ার করব, তবে যেগুলো আমার মনে হবে আমি সেইগুলোই শেয়ার করব। তো তোমার যদি মনে হয় যে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রেগনেন্সি ছাড়া কোনো কথা বলি না, তো তোমাকে একটাই কথা বলবো, যদি ভিডিওগুলো খারাপ লেগে থাকে অবশ্যই ইগনোর করে চলে যেতে পারো। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও শেষে একটাই কথা বলে থাকি, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার প্রত্যেকটা ভিডিও দেখো। আমি কিন্তু এই কথাটা বলি না যে যাদের আমার ভিডিও খারাপ লাগবে তারাও বাধ্য হয়ে আমার ভিডিও দেখো। যদি তোমার কোথাও মনে হয়েছে যে না আমার ভিডিও দেখাটা তোমার দরকার নেই বা ভালো লাগে না, তুমি ইগনোর করে চলে যেতে পারো, কোনো বাধ্যতামূলক নেই। যাই হোক, প্রথম কথাটা গেল, এবার আসি তোমার দ্বিতীয় কথায়। তুমি বলেছো বড় বয়সে প্রেগনেন্ট হয়ে মাথা কিনে রেখেছো। তুমি কি জানো আমার বয়স ঠিক কত? নিশ্চয়ই জানো না, তাহলে কথাটা বলা উচিত না। আমি মনে করি এখন আমার যে বয়সটা চলছে এই সময় একজন মেয়ে যদি প্রেগনেন্ট হয় কোনো সমস্যা হয় না। আরেকটা কথা বলে রাখি, যদিও কেউ বড় বয়সে প্রেগনেন্ট হয় তাতে তোমার কি ভাই? তোমার তো কোনো যায় আসে না। অনেকেই তো আছে তাড়াতাড়ি কনসিভ করতে পারে না, অনেকটাই সময় লাগে, হলো তো হলো। প্রেগনেন্ট হওয়ার সাথে বড় বয়স, কম বয়স, ছোট বয়স না এই বয়সের তো কোনো সময় নেই। ভগবান যখন যাকে দেবে তখন সেটাকেই তাকে গ্রহণ করে নিতে হয়। আরেকটা কথা বলে রাখি, তুমি যে আমাকে বলেছো বড় বয়সে প্রেগনেন্সি হয়েছো, তো প্রেগনেন্সি হওয়া মানে কি সে 18, 19, 20 বছরেই প্রেগনেন্সি হওয়া যায়? তার বেশি কি আর বয়সে হওয়া যায় না? আর তোমার কেমন মেন্টালিটি সেটা তোমার কমেন্টের মাধ্যমে প্রকাশ পেলাম। এদিকে টেস্ট করিয়ে এসে আর ভালো লাগছিল না বলে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই তো দেখলে ছাদে গিয়েছিলাম গাছে জল দিতে, আর একটু হাঁটাচলা করে নিয়েছি। আর এখন নিচে এসে বসে পড়েছি তরমুজ খেতে। এখন যেহেতু ডাক্তারবাবু আমাকে 2 দিন 3 দিন পর পর তরমুজ খেতে বলেছে, তাই সেই কথা মতো আমিও কিন্তু 2 দিন 3 দিন পর পর তরমুজ খেয়ে নিই। আর এই তরমুজ খেতে কিন্তু আমার আগে একদমই ভালো লাগতো না, তবে এখন দেখছি বেশ ভালোই লাগছে। তো এদিকে তরমুজটা কেটে নিয়েছিলাম আর এখন আমি বসে গিয়েছি তরমুজ খেতে। আর আজকে আর বিকেলে কিছু টিফিন করব না, এই তরমুজটাই খেয়ে নেব। আর কিছু খেতে ইচ্ছে করছিল না, আর অনেকটাই যেহেতু তরমুজ নিয়েছিলাম পেটটাও কিন্তু বেশ ভরে গিয়েছিল। তোমাদেরকেও আমি বলবো এই গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা তরমুজ খেও, পারলে তরমুজের যে একটা জুস হয় সেটাও খেও, ওটাও কিন্তু খুব উপকারিতা। তবে আমার আর সময় হয়ে ওঠে না, মানে বিরক্ত লাগে, মনে হয় তরমুজটাই খেয়ে নিই। আবার কে শরবত করছে, তবে জানো তো শরবতটা খেতেও বেশ ভালো লাগে। তো তোমরা যদি শরবতের রেসিপিটা জানতে চাও অবশ্যই জানিও, আমি তাহলে শেয়ার করে দেবো। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু ওপরে চলে গিয়েছিলাম, যেহেতু আজকে যেখানে মানে কি হসপিটালে যে জামা প্যান্টগুলো পরে গিয়েছিলাম সেগুলো তো কেচে নিয়েছিলাম, আর কেচে পরে আমার শ্বশুরমশাই এই ডাইনিংয়ে এসে রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম যাই কাপড়গুলোকে গুছিয়ে বাগিয়ে ভালো করে রেখে দিই, এইখানে যদি ওই দড়িতে যদি ঝোলা থাকে দেখতে কেমন জানি একটা লাগছে, তাই ভাবলাম এগুলোকে একবারে গুছিয়ে নিই। তো এখন গুছিয়ে নেবার জন্যই ওপরে চলে এসেছি। আজকে যে টেস্টগুলো করতে গিয়েছিলাম তাতে জানো তো একটু চিন্তিত আছি, কারণ আমার অন্য কিছু না, মোটামুটি জানি সুগার টুগার এগুলো সব নর্মালি আসবে, তবে থাইরয়েডটা নিয়ে চিন্তায় আছি। যেহেতু আগে মাসে থাইরয়েডটা আমার ডাক্তার বলেছিল 1% ধরা দিতে পারে, তো সেটা আর কি ভয় আছে। যদিও পুরোপুরি 7 মাস ওষুধ খেলাম, তো এবার দেখা যাক এই মাসে থাইরয়েডের পাওয়ারটা ঠিক কত আছে। আমার পাওয়ার কিন্তু একদমই নর্মাল, আমার কিন্তু থাইরয়েড নেই, তবে যেহেতু হয়ে যাওয়ার একটা চান্স ছিল তার জন্য কিন্তু ওষুধ খাচ্ছিলাম। অনেকে আবার ভেবে বসবে যে আমার থাইরয়েড আছে, না আমার থাইরয়েড নেই, তবে হয়ে যাওয়ার যেহেতু একটা চান্স থাকে তাই আমি মেডিসিন খাচ্ছিলাম। তো
তো এদিকে যে চুড়িদারগুলো গুছিয়ে বাগিয়ে রাখলাম সেগুলো একেবারে আলমারিতে রেখে দিলাম। আর তারপরে এই যে তোমাদের দাদাভাইয়ের একটা গেঞ্জিও ছিল, তো ভাবলাম গেঞ্জিটা একবারে গুছিয়ে বাগিয়ে রেখে দিই, কারণ কালকে আবার ওর দরকার হবে। আর আগে জানো তো আমি এইভাবে গুছিয়ে বাগিয়ে জামা প্যান্ট রাখতে পারতাম না, তবে এখন জানো তো অনেকটাই শিখে গেছি। যদিও পারফেক্ট হয়তো হয় না, তবে যাই হোক কাজ চলার মতন শিখে গেছি। তো দেখি গেঞ্জিটাও একেবারে গুছিয়ে রেখে আমি এখন নিচে চলে যাব। আর তারপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু শরীরটাও ভালো লাগছিল না। তো ভিডিওটা তো শেষের কাছে চলে এলো, তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এদিকে রাতে খাবার খেতে বসেছিলাম, পান্তা ভাত, একটু আলু সেদ্ধ বলেছিলাম করে দিতে, আর এদিকে পেঁয়াজ আর শসা নিয়েছি। তো চলো আজকের মতো টাটা।